মাঠে ময়দানে রাস্তাঘাটে বিজেপি বনাম তৃণমূল, বিজেপির এই মিছিল আটকানো, নানা জায়গায় এই যাত্রাকে আটকানোর জন্য পুলিশ বাহিনীর ব্যবহার, রাজ্য সরকারের অধীনে পুলিশ বাহিনীকে ব্যবহার ইত্যাদি যথেষ্ট করা হয়েছে। সুতরাং ভোটের লড়াইটা শুরু হয়ে গিয়েছে এবং সম্পূর্ণ বিভাজিত বাংলার একটা পলিটিক্যাল সোসাইটি তারা আগামী দিনে ভোটে যাচ্ছে। বিজেপির আজকে পশ্চিমবঙ্গে 5টি পরিবর্তন যাত্রা করতে হচ্ছে। মনে রাখা দরকার, এই ধরনের যাত্রা, যে যাত্রাক্ষণে বিজেপির সারা সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম ক্ষমতায় এসেছিল, সেখানে একজন ব্যক্তি সারা দেশে একটি যাত্রাকে লিড করেছিলেন। আমরা যদি মনে করি, সেটা ছিল 1991 সালের অক্টোবর মাসে লালকৃষ্ণ আদবানির রামরথ যাত্রা। যখন একজন ব্যক্তি, একজন নেতা একটি যাত্রা করে সারা দেশের আবেগকে জাগিয়ে তুলতে পেরেছিলেন, সেই রাজনৈতিক দল কেন্দ্রে 12 বছর ক্ষমতায় থাকার পর এবং পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল হওয়ার পর রাজ্য জুড়ে 5টি যাত্রা কেন করতে বাধ্য হচ্ছে? এই প্রশ্নটির মধ্যে লুকিয়ে আছে বিজেপির পশ্চিমবঙ্গের রাজনীতির বাস্তবতা। বাস্তবতা হচ্ছে এই যে, মমতা ব্যানার্জির সামনে মুখোমুখি দাঁড়ানোর মতো তুল্যমূল্য একজন নেতাও বিজেপির ভাড়ারে নেই। যেহেতু রাজ্যটা পশ্চিমবঙ্গ এবং নির্বাচনটা বিধানসভা নির্বাচন, সেহেতু এই জায়গাতে তৃণমূল কংগ্রেস বিরাট বড় অ্যাডভান্টেজে আছে। আর যে কথাটা আমরা এই ভিডিওর এই এতে আপনারা ব্যানারে আপনারা যেটা দেখছেন, নির্বাচন কমিশন বনাম বাংলার রাজনীতি, সেই আখ্যানটাও তৃণমূল কিন্তু শুরু থেকেই সফলভাবে তৈরি করতে পেরেছে। যার জন্য আজকে যখন অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে, যথার্থভাবেই বামপন্থীরা, সিপিএম সহ বামপন্থীরা এই একই দাবিতে আন্দোলনে নেমেছে, তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা বলা খুব সহজ, আমরা এতদিন যে কথা বলছিলাম বামপন্থীরা অবশেষে তা বুঝতে পেরেছে। প্রথম দিকে ভুল করলে অবশ্য, বিলম্ব হলেও অবশ্য আমাদের বোধোদয় আগেই হয়েছে। সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যেদিন আলিমউদ্দিন স্ট্রিটে প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছেন যে এসআইআর কেন তারা বিরোধিতা করছেন এবং কিভাবে সাধারণ মানুষের তারা পীড়িত হচ্ছেন, তারা অসুবিধার মধ্যে পড়ছেন, এই যে সাধারণ মানুষ পীড়িত, সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়েছেন, তাদের পাশে দাঁড়ানো রাজনৈতিক দলের কর্তব্য, এটা বুঝতে সিপিএম সহ বামপন্থীদের অনেক দেরি হয়েছে। এবং দেরি হওয়ার ফলে যে রাজনৈতিক শূন্যতাটা ছিল, এই মানুষগুলো পাশে একচ্ছত্রভাবে দাঁড়ানোর সুযোগটা তৃণমূল কংগ্রেস পেয়ে গিয়েছে। আগামী ভোটে যদি এইটা তৃণমূল কংগ্রেসকে ডিভিডেন্ড না দেয়, তাহলে আশ্চর্য হওয়ার যথেষ্ট কারণ। পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা ভোটের ফলাফল, বিজেপিকে যদি জিততে হয় তাহলে ভোটার তালিকার উপর ভিত্তি করে জিততে হবে, আর তৃণমূল কংগ্রেসকে যদি হারতে হয় তাহলে মমতা ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের নেতারা যে লড়াই লড়ছেন, রাজপথে সেই লড়াইটা তাদের হারতে, অর্থাৎ কিনা রাজপথ তাদের ছেড়ে দিতে। এখনো পর্যন্ত সেই পথ ছাড়ার কোনো লক্ষণ মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস দেখায়নি। অন্য বিভিন্ন রাজ্যে রাজনৈতিক নেতাদের দমন করার জন্য কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার যে চাল বিজেপি সম্প্রতি অতীতে খেলেছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তাদের বিরুদ্ধে যে যা প্রয়োগ করা হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত তা করার কোনো লক্ষণ নেই। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই দুটি রাজ্যের সঙ্গে তফাৎ যেটা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই পদ্ধতিতে বড় জোর গ্রেপ্তার করা যেতে পারে, ঠিক হোক ভুল হোক, আমি এই কথা বলছি না যে তার কোনো অপরাধে তিনি যুক্ত নন, এই বিষয়ে আমি কোনো মন্তব্যই করছি না,
ঠিক হোক ভুল হোক, কেন্দ্রীয় এজেন্সি বড় জোর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতে পারে, বড় জোর। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত কোথাও কোনো অভিযোগ পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল বা হেমন্ত সোরেনের তুলনায় এই বিরাট পার্থক্যটা অনেক বিজেপি নেতাদের হয়তো এখনো পর্যন্ত নজরে পড়ছেন। ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অভিযোগই নেই, কোনো তদন্তই শুরু হয়নি, চার্জশিট হওয়া বা এই ধরনের কথা দূরস্থ। সুতরাং ওই চাল প্রয়োগ করে জেলবন্দি করে খুব একটা সুবিধে হবে না। সুবিধা হেমন্ত সোরেনের ক্ষেত্রে হয়নি, অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে হয়েছে। এবং যখন লোয়ার কোর্ট, ট্রায়াল কোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে বিনা শর্তে মুক্তি দিয়েছে, জামিন দিয়েছে, শুধু তাই নয়, তার বিরুদ্ধে যে সমস্ত সিবিআই অফিসাররা তদন্ত করেছিলেন সেই সিবিআই অফিসারদের বিরুদ্ধে তদন্ত করতে বলেছে, তখন দেশে মানুষের কাছে এটাও প্রমাণ হয়ে গিয়েছে যে কিভাবে সিবিআই এবং ইডিকে ব্যবহার করে, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিজেপি ভোটে জেতার চেষ্টা করে। পশ্চিমবঙ্গের মতো রাজনৈতিকভাবে অত্যন্ত উত্তপ্ত সংবেদনশীল রাজ্যে বিজেপি ওই ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবে বলে মনে হয়। শেষ পর্যন্ত লড়াইটা দাঁড়াবে ভোটার তালিকাকে যথাসম্ভব সংকুচিত রেখে, যথাসম্ভব সম্ভাব্য তৃণমূল ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ রেখে, যার একটা বংশ অবশ্যই মুসলিম, আর মুসলিম হলে, যেহেতু আমাদের দেশের নামের থেকে ধর্ম বোঝা যায়, মুসলিম হলে তিনি যে বিজেপির ভোটার নন এটা নিশ্চিতভাবে ধরা যেতে পারে। কিন্তু কারণ পদবি যদি সেনগুপ্ত হয়, মাহাতো হয়, মজুমদার হয়, মুখার্জি ব্যানার্জি হয়, তাহলে তিনি তৃণমূল ভোটার হবেন কি বিজেপি ভোটার হবেন, এটা ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার, বিচারক তাদের পক্ষে জানা খুব কঠিন। একেবারে বুথ স্তরে যারা বিএলএ ছিলেন, বুথ লেভেল এজেন্ট ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের, তারা সেটা জানতে পারেন। বুথ লেভেল অফিসাররা, যেক্ষেত্রে স্থানীয় মানুষ, তারা সেটা জানতেও পারেন। সুতরাং সেই স্তরে, ভোটার তালিকার স্তরে, ওই একেবারে মাইক্রো লেভেলে গিয়ে বলা যেতে পারে তৃণমূল স্তরে গিয়ে ভোটার তালিকায় যে কারচুপি করা, সেটা হিন্দু বা বলতে গেলে অমুসলিমদের ক্ষেত্রে করা কঠিন, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে সেটা সহজেই করা যায়, করা হয়েছে, করা হচ্ছে। এবং তার জন্যই মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে ভোটার তালিকায় এত আন্ডার অ্যাডজুডিকেশন। এগুলোর নিষ্পত্তি বিচারকরা যেভাবে করবেন, যে কিভাবে করছেন, কিভাবে করা হচ্ছে, তার বিস্তারিত আমরা এখনো জানি না, ফলাফল এখনো পর্যন্ত আমরা জানি না। কিন্তু এটা নিশ্চিতভাবে এখনই বলা যায় যে সত্যি সত্যি যদি যেভাবে বিচার প্রক্রিয়া চলে, তথ্যের ভিত্তিতে ন্যায়সঙ্গতভাবে বিচার করা হয়, তাহলে এদের একটা বড় অংশ ভোটাধিকার সম্ভবত পাবেন, আবার একটা অংশ পাবেন না, সেটাও ঠিক। আসলে নির্বাচন কমিশন গোড়ার থেকেই এত অপেশাদারিত্বের সঙ্গে কাজটা করেছে, এতবার তাদের নির্দেশ বদলেছে, এতবার নিয়ম বদলেছে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে নানাভাবে সরাসরি অমান্য না করে, পাশ কাটিয়ে, যত দেরি করে সম্ভব কার্যকর করে, এমনভাবে পুরো জিনিসটা সাজিয়েছে, এখন নির্বাচন কমিশন যে একটা পলিটিক্যাল এন্টিটি, সেটা যে একটা সাংবিধানিক সংস্থা হিসেবে তার যে মর্যাদা ছিল, তার যে সম্মান ছিল, তার যে সেটা যে সে হারিয়েছে, এটা কিন্তু বৃহৎ সংখ্যক মানুষের কাছে প্রতিষ্ঠিত। একেবারে দৃঢ় প্রতিজ্ঞ বিজেপি সমর্থক ছাড়া পশ্চিমবঙ্গের মানুষ এটা বিশ্বাস করেন, বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। নির্বাচন কমিশন হচ্ছে একটা পলিটিক্যাল এন্টিটি, একটা রাজনৈতিক একটা একটা সংস্থা, একটা বডি, এবং অবশ্যই সেটা কেন্দ্রের যে রাজনৈতিক দল তার সঙ্গে সঙ্গত করে কাজ করছে। এই বিশ্বাসযোগ্যতা হারানো আমাদের দেশের সাংবিধানিক ব্যবস্থার একটা বড় ক্ষতি।
আগামী দিনে 2026 সালে পশ্চিমবঙ্গে নির্বাচনে কে জিতবে কে হারবে তার থেকে বড় কথা হলো এই জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন, যাকে ব্যঙ্গ করে নির্যাতন কমিশন বলে উল্লেখ করা হচ্ছে, তার মর্যাদার যে স্থায়ী ক্ষতি হলো, অন্তত এখনো পর্যন্ত স্থায়ী ক্ষতি বলেই মনে হচ্ছে, অতি কষ্ট করে ভবিষ্যতে কাউকে হয়তো তা পুনরুদ্ধার করতে হবে। স্থায়ী ক্ষতি হলো তা ভারতের সাংবিধানিক ব্যবস্থার বড় ক্ষতি করে। একটা সাংবিধানিক ব্যবস্থা আমরা অনেকে হয়তো ভুলে যাই, শুধু ভোটে জয় পরাজয়ের উপর দাঁড়িয়ে থাকে না, তাকে বিশ্বাসের উপর। আমরা আমাদের প্রতিবেশী দেশের অজস্র উদাহরণ দেখেছি। আমাদের প্রতিবেশী বাংলাদেশ, যারা ইনক্লুসিভ না হলেও, সব দলের অন্তর্ভুক্তি না হলেও, একটা মোটামুটি গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে একটা জনপ্রিয় সরকার গঠন করে একটা প্রায় ব্যক্তিকেন্দ্রিক একটা ক্ষণস্থায়ী অল্পস্থায়ী সাময়িক শাসন ব্যবস্থা থেকে একটা স্থায়ী গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসতে পেরেছে। সেই বাংলাদেশে আমরা বারবার দেখেছি নির্বাচন হয়েছে, সেখানে বিরোধীরা অংশগ্রহণ করে। বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার যে স্থায়ী ক্ষতি হয়ে গিয়েছে, পঙ্গু হয়ে গিয়েছে, যেখানে একজন প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় ভোট তথাকথিত ভোটে জিতে আসা 7 মাসের মাথায়, সেই পথে আমরা আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে, সাংবিধানিক ব্যবস্থাকে, রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ে যাচ্ছি না তো? এই বড় প্রশ্নটা জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন তুলে দিয়েছে। কে ভোটে জিতবে কে বড় হারবে, ভোটে হারবে সে বড় কথা নয়, কিন্তু ভবিষ্যতে আমাদের দেশে শুধু ভোটের মাধ্যমেই, আমাদের দেশে আমাদের রাজ্যে শুধু ভোটের মাধ্যমেই ক্ষমতা বদল হবে, এইটুকু কি অন্তত আমরা নিশ্চিত করতে পারবো তো? আমি এই কঠিন প্রশ্নটা আপনাদের সামনে রেখে আজকে অনুষ্ঠান শেষ করছি। অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকছেন। নমস্কার।